বৃহত্তরের 3 জেলায় সমাবেশের মধ্য দিয়ে শেষ হলো ঢাকার বাইরে তারেক রহমানের নির্বাচনী প্রচার। মুক্তিযুদ্ধ ও 24-এর অভ্যুত্থানে প্রত্যাশিত রাষ্ট্র গড়ার অঙ্গীকার। বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, কারণ তারা বুঝে গিয়েছে সারা বাংলাদেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জনগণের সম্পদে হাত দিলে ছাড় নয়। সিলেট বিভাগের 3 জেলায় জনসভায় জামায়াত আমিরের হুঁশিয়ারি। ক্ষমতায় গেলে দুর্নীতি, চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুতি। জনগণের এই টাকা যারা চুরি করেছে, আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিলে আমরা ওদেরকে শান্তিতে থাকতে দেব না। অভিযোগ পাল্টে অভিযোগে জমজমাট নির্বাচনী প্রচার। দেশজুড়ে প্রার্থী ও নেতাকর্মীদের দৌড়ঝাঁপ, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। চাওয়া পাওয়ার হিসাব মেলাচ্ছেন ভোটাররা। মুন্সিগঞ্জ, ভোলা ও পাবনায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, গুলি। দেশজুড়ে বিপুল অস্ত্র, গোলাবারুদ উদ্ধারের দাবি সেনাবাহিনীর। গবেষণা সংস্থা সোচ্চারের জরিপে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান। নির্বাচন আরও অন্তর্ভুক্তিমূলক হওয়া উচিত ছিল, বলছে সিপিডি। শাহবাগ ইনকিলাব মঞ্চের বিক্ষোভের সময় সাংবাদিকের উপর পুলিশি হামলার প্রতিবাদ। নির্বাচনের আগে আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে প্রশ্ন বিশ্লেষকদের। নির্বাচনটাকে আবার বানচাল করার জন্য কেউ কোনো রকমের দূরভিসন্ধি দিয়ে আসছে কিনা, আমার মনে হয় যে সিরিয়াস কনসিকুয়েন্স ভোগ করতে হবে। শুভেচ্ছা, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। নির্বাচনে যারা ষড়যন্ত্র করবে, ঐক্যবদ্ধভাবে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বললেন, তার দল সেই বাংলাদেশ গড়ে তুলতে চায় যেই প্রত্যাশায় মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থান হয়েছে। এছাড়া বৃহত্তর দিনাজপুরে উন্নয়নের এক ঝাঁক প্রতিশ্রুতি দেন তিনি। জানালেন, ধর্ম বা বর্ণ নয়, যোগ্যতার ভিত্তিতেই এগিয়ে যাবে মানুষ। সহকর্মী আরিফিন শাকিলের প্রতিবেদন। কৃষি আর কৃষকের নগরীতে এ যেন রাজনৈতিক উৎসব। যে যেভাবে পেরেছেন ছুটে আসেন ঠাকুরগাঁ জেলা স্কুল মাঠে। কেউ খণ্ড খণ্ড মিছিলে পা মিলিয়ে, কেউ আসেন একাই। ধর্ম বর্ণ ভুলে জনস্রোতে একাকার হয়ে যান ঠাকুরগাঁও পঞ্চগড়ের মানুষ। জেলা স্কুল মাঠ ছাড়িয়ে জনসমাবেশ পৌঁছে যায় আশপাশের সড়কে। প্রায় 23 বছর পর জিয়াপুত্র যখন মঞ্চে, উল্লাসের ঢেউ উঠে জনসমুদ্রে। ঠাকুরগাঁয়ের সন্তান মহাসচিব মির্জা ফখরুলকে নিয়ে তারেক রহমান জানান অভিবাদন। যে মাটি বরাবরই ভোটের মাঠে বিএনপিকে হতাশ করেছে, এবার ইতিহাস বদলে দেওয়ার বার্তা দিল এই জনসভা। ধানের শীষের পক্ষে ভোট চান ঘরের ছেলে মির্জা ফখরুল। উপস্থিত জনতা হাত উঁচিয়ে সেই দাবিতে সমর্থন দেন। আপনারা আগামী 12 তারিখে এই ঠাকুরগাঁ জেলা এবং আশেপাশের প্রার্থীগুলোকে জয়যুক্ত করে আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন, যেন তিনি এই নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়ে আমাদের দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে, উন্নয়নের দিকে নিয়ে যেতে পারে। বক্তব্যের শুরুতেই 2003-04 সালে এই অঞ্চলের নিজের রাজনৈতিক কর্মসূচির কথা স্মরণ করেন বিএনপি চেয়ারম্যান। বললেন, তার দল জনগণকেই ক্ষমতার উৎস ভাবে, তাই এই ছুটে আসা। এই দেশ আমরা বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস, এবং যেহেতু আমরা বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস, সেই জন্য আমরা জনগণের সামনে এসে দাঁড়িয়েছি। এইবারকার নির্বাচন শুধু দেশের জনপ্রতিনিধি নির্বাচিত করার নির্বাচন নয়, এবারকার নির্বাচন হবে আমাদের দেশকে পুনর্গঠন করার নির্বাচন। এই দেশের গণতন্ত্রকে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে, যাতে এই দেশের মানুষের সামনে একটি নিরাপদ ভবিষ্যৎ তৈরি হতে পারে।
পরে তারেক রহমান বৃহত্তর দিনাজপুর অঞ্চলের বেকার সমস্যার সমাধানে বন্ধ কলকারখানা চালু করার কথা জানান। এছাড়া ঠাকুরগাঁয়ের ক্যাডেট কলেজ, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ সহ উন্নয়নের বিভিন্ন দাবি মেনে নেয়ার আশ্বাস দেন। এই এলাকার মানুষ যাতে আরো ভালো চিকিৎসা পায় সেই জন্য মেডিকেল কলেজের যে দাবিটি আছে ইনশাআল্লাহ সেটিও আমরা বাস্তবায়ন করব। পাবলিক ইউনিভার্সিটির একটি বিষয় আছে, সেই বিষয়টিকে ইনশাআল্লাহ আমরা দেখব। পঞ্চগড় এবং ঠাকুরগাঁয় যে চিনি কল আছে, যে রেশম কারখানা আছে, পঞ্চগড়ে যে চা শিল্প আছে, এই শিল্পগুলোকে আবার আমরা গড়ে তুলতে চাই যাতে করে এই এলাকার মানুষ বেকার না থাকে। বিএনপি আগামী 12 তারিখে নির্বাচনে সরকার গঠন হলে যত দ্রুত সম্ভব আমরা এই এলাকার এয়ারপোর্ট ইনশাআল্লাহ চালু করব। পরে নীলফামারী সমাবেশে যোগ দেন তিনি। বলেন, দেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দিবে জেনেই বহুরূপধারী একটি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে যারা কেড়ে নিয়েছিল তারা তো দেশ থেকে ছেড়ে পালিয়ে গিয়েছে, কিন্তু তাদেরই এক সহযাত্রী তারা দেশে রয়ে গিয়েছে। বিভিন্ন সময় তারা দেশ স্বাধীনের পর থেকে, দেশ স্বাধীনের আগে থেকে বিভিন্ন সময় তারা বিভিন্ন রূপ ধারণ করেছে। এই রূপ ধারণকারী, বহু রূপ ধারণকারী তারা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, কারণ তারা বুঝে গিয়েছে সারা বাংলাদেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই জন্যই তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। নানিবাড়ি দিনাজপুরের জনসভায় এসে জনতরঙ্গের কাছে ধানের শীষের জন্য ভোট চান খালেদা জিয়ার ছেলে। বলেন, সেই বাংলাদেশ গড়ে তুলতে চায় তার দল, যে প্রত্যাশায় মুক্তিযুদ্ধ ও 24-এর অভ্যুত্থান হয়েছে। আমরা সকল ধর্মের মতের মানুষকে সাথে নিয়ে আমাদের আগামী দিনের প্রত্যাশিত বাংলাদেশকে ধীরে ধীরে গড়ে তুলতে চাই। কাজেই সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় আমাদের মধ্যে কোনো বিভেদ রাখা যাবে না। রবি সোমবার ঢাকার বিভিন্ন সংসদীয় আসনে জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান। উত্তরের 3 জেলার ভোটের মাঠে তরুণ ভোটারদের চাইতে সবচেয়ে বড় ফ্যাক্টরি হিসেবে কাজ করবে সংখ্যালঘুদের রায়। 1 সপ্তাহ ব্যবধানে তারেক রহমান এই উত্তরাঞ্চল সফরে এসে আবারও প্রতিশ্রুতি দিলেন ক্ষমতা গেলে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার, পাশাপাশি এই অঞ্চলের অবহেলিত নিপীড়িত মানুষের সংগ্রাম আর সংকটে পাশে থাকার বার্তা দিলেন। ঐক্য আর সম্প্রীতির নতুন বাংলাদেশ গড়ার। ভোট চাইলেন 12 ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, দিনাজপুর। অসৎ নেতৃত্বের কারণে দুর্নীতি সন্ত্রাসে ছেয়ে গেছে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রতিশ্রুতি দেন ক্ষমতায় গেলে বিনা ট্যাক্সের গাড়ি এবং স্বল্প মূল্যের ফ্ল্যাট জামায়াতের এমপিরা গ্রহণ করবেন না। শুধু তাই নয়, এমপি এবং তাদের পরিবারের আয় ব্যয়ের হিসাব প্রকাশ নিশ্চিত করা হবে। তাছাড়া জনগণের সম্পদে হাত দিলে কাউকে ছাড় দেওয়া হবে না। সিলেট বিভাগের 3 জেলা নির্বাচনী প্রচারকালে এসব কথা বলেন জামায়াত আমির। দেশ জুড়ে 11 দলীয় ঐক্যের নির্বাচনী প্রচারণার শেষ দিন সিলেট সফর করলেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। সকালেই হবিগঞ্জ সদরের ঐতিহাসিক নিউ ফিল্ড মাঠের জনসভায় অংশ নেন তিনি। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ মাঠ। আশপাশের সড়কে অবস্থান নিয়েও দলীয় প্রধানের বক্তব্য শোনেন নেতাকর্মী ও সমর্থকরা। শুরুতেই জামাত আমির বলেন, অসৎ রাজনীতিকদের জন্যই সন্ত্রাস ও দুর্নীতিতে ছেয়ে গেছে দেশ। কেউ কোনো কিছু ভালো করে নাই এ কথা আমি বলবো না, কিন্তু যে দেশটি আল্লাহ তাআলা সবুজে ঢেকে দিয়েছেন, যে দেশের মানুষ পরিশ্রমী, যেই দেশের মানুষের হাতের ছোঁয়ায় দুনিয়ার বিভিন্ন দেশের কপাল কিসমত বদলে যায়, এই দেশের মানুষের কপাল বদলায় না কেন? এই না বদলানোর মূল কারণ হলো অসৎ নেতৃত্ব। তারা আসে বসন্তের কোকিল হয়ে, কিন্তু যখন ইলেকশন চলে যায় তখন আর খুঁজে পাওয়া যায় না। প্রতিশ্রুতি দেন 11 দলীয় ঐক্য ক্ষমতায় এলে দেশকে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত করা হবে। জামাত এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি এবং স্বল্প মূল্যের ফ্ল্যাট গ্রহণ করবেন না। এছাড়া এমপি ও তাদের পরিবারের সদস্যদের আয় ব্যয়ের হিসাব প্রকাশ করা হবে। আমাদের অঙ্গীকার স্পষ্ট, আমাদের যারা নির্বাচিত হবেন আল্লাহ তাআলার মেহেরবানিতে এবং আপনাদের দোয়া ভালোবাসা বুঝে, তারা প্রতি বছর একবার জনগণের সামনে
তাদের আয় ব্যয়ের হিসাব প্রকাশ করতে বাধ্য হবেন। আমরা কিছু বিষয় আছে, এগুলা বৈধ হলে ওই সুযোগগুলো রাষ্ট্রের পক্ষ থেকে আমরা নেব না। যেটা এমপি মন্ত্রীদেরকে দেওয়া হয় সেই প্লট আমরা নেব না। আমরা বলেছি বিনা ট্যাক্সের গাড়ি আমরা কিনবো না। তৌফিক তাকে ট্যাক্স দিয়ে গাড়ি কিনবো, না তাকে রিক্সা চলবো, এটাও যদি না তাকে পায়ে আনবো। এরপর নিজ জন্মভূমি মৌলভীবাজারের কুলাউড়ায় যান জামাত আমির। যোগ দেন নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায়। বলেন, ক্ষমতায় গেলে কর্মসংস্থান সহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এছাড়া আইনের চোখে সবাই সমান গড়ে তোলা হবে এমন বাংলাদেশ। এই বাংলাদেশে থাকবে, শুধু চেহারা পাল্টে যাবে, মানচিত্র ঠিক থাকবে ইনশাআল্লাহ। সেই চেহারা পাল্টানোর দিন হচ্ছে আগামী 12 তারিখ। এই 12 তারিখ দায়িত্বশীল এক একটা ভোট আর বাংলাদেশের 300 আসন বা সিট এটাই নির্ধারণ করে দিবে আগামীর বাংলাদেশ কোন পথ ধরে চলবে। দিনের সবশেষ জনসভায় সিলেট শহরের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে অংশ নেন। সেখানেও উপচে পড়া ভিড়। জামাত আমির বলেন, ক্ষমতায় গেলে অর্থ লোপাটকারীদের শান্তিতে থাকতে দেয়া হবে না। চা শ্রমিকদের সন্তানও যেন প্রধানমন্ত্রী হতে পারে, গড়বেন সেই দেশ। জনগণের এই টাকা যারা চুরি করেছে, আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিলে আমরা ওদেরকে শান্তিতে থাকতে দেব না। জনগণের এই হক যদি তারা স্বেচ্ছায় দিয়ে দেয়, তারা অবশ্যই এটার জন্য অভিনন্দিত হবে। কিন্তু যদি ফেরত না দেয়, রাষ্ট্র ইনশাআল্লাহ ওদের মুখের ভিতর দিয়ে হাত ঢুকে পেটের ভিতর থেকে বের করে নিয়ে আসবে। আমরা চাই আমার একটা শ্রমিক ভাইয়ের, একজন কৃষক ভাইয়ের অথবা চা বাগানের একজন শ্রমিক ভাইয়ের সন্তানের মেধা যদি থাকে, যোগ্যতা যদি থাকে, ইনশাআল্লাহ সে হবে আগামী দিনের প্রধানমন্ত্রী। জনসভায় গণভোটে হ্যার পক্ষে প্রচারণা চালান ডাক্তার শফিকুর রহমান। বলেন, 12 তারিখ সর্বপ্রথম গণভোটে হ্যাঁ ভোট দিবেন। এরপর প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। বেশিরভাগ ক্ষেত্রেই এটা দেশের বিভিন্ন এলাকায় জামাতে ইসলামীর নির্বাচনী প্রচারণার শেষ দিনে সিলেট বিভাগের 3টি জেলায় নির্বাচনী প্রচারণা চালালেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। এই নির্বাচনী প্রচারণায় জামাত আমির বলেন, দেশের 54 বছরের রাজনীতিতে শুধুমাত্র দেশকে উপহার দেওয়া হয়েছে ফ্যাসিবাদ ও বৈষম্য। জামাত এই নির্বাচনে বিজয়ী হলে দেশ থেকে ফ্যাসিবাদ ও বৈষম্য দূর করার প্রতিশ্রুতি দেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। শামীম রেজা, যমুনা নিউজ, সিলেট। শেষের দিকে ভোটের প্রচার। এ সময় নির্বাচনের পর্যবেক্ষক নিয়োগে অসঙ্গতির পাশাপাশি প্রতিপক্ষের বিরুদ্ধে ভুয়া সিল তৈরি, অতিরিক্ত ব্যালট ছাপানো, আগ্নেয়াস্ত্র মজুদের অভিযোগ সহ গুরুতর নানা অভিযোগ তুলে ধরছেন বিএনপি নেতারা। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রশাসনকে এই অভিযোগগুলো আমলে নিয়ে দায়িত্বশীল ভূমিকার আহ্বানও তাদের। ঘড়ির কাঁটা ঘোরার সাথে সাথে প্রচারের সময়সীমাও শেষের দিকে। তুমুল ব্যস্ত বিএনপির প্রার্থী ও তাদের সমর্থকরা। আজও ঢাকা 17 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। তুলে ধরেন উন্নয়ন পরিকল্পনা আর প্রতিশ্রুতি। জানান, দেশ পরিবর্তনের প্রতীক ধানের শীষ। ফাইন্যান্সিয়াল ফ্রিডম দরকার, কালচারাল ফ্রিডম দরকার, এডুকেশনাল ফ্রিডম দরকার, মানুষের জীবনের মানের উন্নয়ন দরকার। বাড্ডায় প্রচারণায় নামেন ঢাকা 11 আসনের ডক্টর এম এ কাইয়ুম। ষড়যন্ত্র মোকাবেলায় জানান সবাইকে সজাগ থাকার আহ্বান। এই এলাকার মানুষ ধানের শীষের পক্ষে। আমার নেতা কর্মীদের অনুরোধ করব, তাদের মূল্যবান ভোটটা যাতে অন্যভাবে কাউকে না দেয়, সেই জন্য আপনারা সকলে দয়া করে ভোটারদের কাছে যাবেন। ঢাকা 8 আসনে গণসংযোগ করেন মির্জা আব্বাস। বলেন, বোরকা পরিহিত ভোটাররা নারী না পুরুষ সেই পরিচয় শতভাগ নিশ্চিত করতে হবে, নতুবা তাদের ভোটদান বন্ধ রাখার আহ্বান তার। কেউ বলে বোরকা বানাইছে 40 লাখ, কেউ বিভিন্ন কথা শুনতেছে আর কি, হতে পারে। এই জন্য আমরা প্রিকশন নেব। ভোটের রেজাল্ট এটাকে পরিবর্তিত করার সম্ভাবনা থাকবে, এটা মেনে নেওয়া সম্ভব না আমাদের পক্ষে। ঢাকা 6 আসনের জামাতের প্রার্থীর বিরুদ্ধে একটি কেন্দ্রে আগ্নেয়াস্ত্র মজুদের অভিযোগ তুলেছেন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। দুপুরে ইসি সচিব আক্তার আহমেদের কাছে জমা দেন লিখিত অভিযোগ। কসমোপলিটন স্কুল নামে একটি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, পুলিশ সেখানে অভিযান চালিয়ে তারা 152 পিস মোটা লাঠি, যেটাকে স্টাম্প বলতে পারি আমরা, সেটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে লাঠি সোটার বাইরেও আগ্নেয়াস্ত্র সেখান থেকে বহন করে বের করে নিয়ে যাওয়া হয়েছে। দুপুরে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে সংবাদ সম্মেলন করেন মুখপাত্র মাহাদি আমিন। সে সময় লক্ষ্মীপুরে ভুয়া সিল উদ্ধারের ঘটনাটি পুনর্ব্যক্ত করেন তিনি। অভিযোগ, গোপনে ছাপানো হচ্ছে অতিরিক্ত ব্যালট।
আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছি যে লক্ষ্মীপুরে ভোটে ব্যবহারের জন্য অবৈধ সিল উদ্ধারের ঘটনায় একটি প্রিন্টিং প্রেসের মালিক গ্রেফতার হয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন যে জামাত ইসলামের একজন নেতার নির্দেশেই এসব সিল তৈরি করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। নারী কক্ষে যথাসম্ভব। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দিনভর প্রচারণা চালান 11 দলীয় ঐক্যের জামায়াত ও এনসিপির প্রার্থীরা। প্রচারে বাধা দেওয়া সহ প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীদের বিরুদ্ধে তারা নানা অভিযোগ তুলে ধরেন। শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদও জানিয়েছেন এবং সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়েও শঙ্কার কথা জানিয়েছেন তারা। নির্বাচনের আগে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায়ে মরিয়া 11 দলীয় জোটের জামায়াত ও এনসিপির প্রার্থীরা মাঠে বিএনপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নিজেদের এগিয়ে রাখতে দিনভর ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তারা। শনিবার রাজারবাগ এলাকায় গণসংযোগ করেন ঢাকা ৮ আসনের 11 দলীয় জোটের এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে পুলিশি হামলার প্রতিবাদ জানান তিনি। পুলিশ যেভাবে সবাইকে বেধড়ক পিটিয়েছে এবং সবার উপরে হামলা করেছে শান্তিপূর্ণভাবে মিছিলে, এটা বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে সবার জন্য একটা লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এদিকে সকালে গণসংযোগ শেষে বসুন্ধরা আবাসিক এলাকায় তরুণদের সঙ্গে মতবিনিময় সভা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শাহবাগে গণমাধ্যম কর্মী ও ইনকিলাব মঞ্চের কর্মীদের ওপর হামলার ঘটনা, নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে শঙ্কার কথা জানান তিনি। ব্যানার, ফেস্টুন বিভিন্ন জায়গা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, আমাদের কর্মী সমর্থকদেরকে হেনস্থা করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, পরোক্ষ বাধা তৈরি করা হচ্ছে, ভয়ের একটা পরিবেশ তৈরি করা হচ্ছে। এদিকে রাজধানীর মিরপুর 10-এ জামায়াত ইসলামের আমির ও ঢাকা 15 আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডক্টর শফিকুর রহমানের সমর্থনে মিছিল করেছে দলটির নারী শাখার কর্মী সমর্থকরা। ঢাকা 6 আসনের জামায়াতের প্রার্থী আব্দুল মান্নান দয়াগঞ্জ ও সদরঘাটে যুব পদযাত্রায় তার আসনের সাধারণ মানুষের সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন। এছাড়া ঢাকা 7 আসনের জামায়াতের প্রার্থী এনায়েতুল্লাহ নবাবপুর মানিটোলা এলাকায় নিজ প্রচারণায় নির্বাচিত হলে স্থানীয় ও ব্যবসায়ীদেরকে চাঁদাবাজি ও সিন্ডিকেট থেকে মুক্তি দেবেন বলে আশ্বাস দেন তিনি। এদিকে 11 দলীয় জোটের প্রার্থী ছাড়াও প্রচারণা চালান ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। ঢাকা 18 আসনের 11 দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলাম আদিব প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর বিরুদ্ধে প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ তোলেন। আমাদের বড়ুয়া, সেখানে জুমার নামাজের পর লিফলেট বিতরণের সময় লিফলেট ছিনে নিয়েছে, কেন্দ্র দখলের হুমকি দিচ্ছে, আমার উপরে সরাসরি 26শে জানুয়ারি হামলা করেছে। নির্বাচন নিয়ে এবার আগের চেয়ে বেশি সচেতন ঢাকার দক্ষিণ সিটির ভোটাররা। আগামীতে যেই নির্বাচিত হোক তার কাছে সামাজিক নিরাপত্তার পাশাপাশি গ্যাস, পানি, চিকিৎসা সহ মৌলিক অধিকারের নিশ্চয়তা চান তারা। একটা নাগরিক হিসাবে তার নিরাপত্তা চায়, একজন নাগরিক হিসাবে তার ছেলেমেয়েরা সুন্দরভাবে স্কুলে যাতায়াত করবে। আমরা ওনার কাছে চাইলো রাস্তাঘাটগুলো মেরামত করবে, তারপরে আপনার হলো গ্যাস, আমাদের গ্যাসের সমস্যা। এদের কাছে খাবার চাই না, রাস্তাঘাট চাই, স্কুল মাদ্রাসা চাই। প্রতি সেক্টরে চাঁদা দিতে হয়, যাতে ব্যবসায়ী বাইরে যাতে সেটা মনিটরিং করা। তবে এবার প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, আগামী সংসদ সদস্যদের কাছ থেকে কাজের বাস্তবায়ন চান ভোটাররা। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনী প্রচারণা সহ রাজনৈতিক আলোচনাকে কেন্দ্র করে 3 জেলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 3 জন গুলিবিদ্ধ সহ কয়েকজন আহত হয়েছেন। আর এই বিষয়গুলো তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। একের পর এক ককটেল বিস্ফোরণ আর ধাওয়া পাল্টা ধাওয়া। মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নে নির্বাচনী প্রচারণা মুহূর্তেই রূপ নেয় আতঙ্কে। স্থানীয়রা জানায়, দুপুরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদের সমর্থকরা। এ সময় স্থানীয় বিএনপি নেতা উজির আলী ও আওলাদ মোল্লার লোকজন তাদের ওপর হামলা চালায়। কয়েক দফায় ককটেল বিস্ফোরণের পর দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় ফয়সাল, নীরব ও ইকরাম নামে মহিউদ্দিন আহমেদের 3 সমর্থক গুলিবিদ্ধ হন। অস্ত্রধারী সশস্ত্র অস্ত্র এবং ককলেট বাল্টি নিয়ে আমাদের পিছনে হামলা করছে। ফুটবলের মিছিল নিয়ে ঠিক আছে, যখন মুন্সিগঞ্জে যাই, মুন্সিগঞ্জের ক্যাম্পে থেকে তখন আমাদের অতিরিক্ত হামলা করে। তদন্ত সাপেক্ষে সহিংসতার ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান।
আমাদের কাছে কিছু নাম এসেছে, সেই নামগুলো আমরা সংগ্রহ করেছি এবং আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি এবং আইনানুগ যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমরা দ্রুত সময়ের ভিতরে নিব। এদিকে পাবনা 2 আসনের সুজানগরে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে জামাত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায় এলাকার একটি বাড়িতে জামাতের নেতাকর্মীরা প্রচারণায় গেলে বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ডা এবং মারধরের শিকার হয়। এতে আহত হন 10 জন। এছাড়া চর সুজানগর এবং আহমদপুরের সৈয়দপুরেও একই ধরনের ঘটনা হয়। এসব ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামাতে ইসলামীর নারী কর্মীরা। আইনের ব্যত্যয় ঘটালে এখানে যে ব্যক্তি হোক তাকে আমরা শাস্তির এবং আইনের আওতায় নিয়ে আসব। এছাড়া ভোলা সদর উপজেলার ভেলুমিয়া এলাকায় রাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে বাকবিতণ্ডার জেরে ইসলামী আন্দোলন ও জামাতের কর্মী সমর্থকদের মধ্যে মারামারির ঘটনায় অন্তত 4 জন আহত হয়েছে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। নির্বাচন সামনে রেখে বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার করা হয়েছে। গোলাবারুদ উদ্ধারের পাশাপাশি সন্ত্রাসীদেরও গ্রেফতার করা হয়েছে। এর পাশাপাশি ঢাকা 14-16 আসনকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। দুপুরে মিরপুর ক্যাম্পের প্রেস ব্রিফিং এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল SM ফুয়াদ মাসরুর। বলেন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও স্বাভাবিক রয়েছে। এছাড়া রাজনৈতিক দল ও প্রার্থীদের নিরাপত্তা দেওয়া হবে। একই সাথে সংবাদ মাধ্যমের তথ্য যাচাই করে সংবাদ প্রকাশে সাংবাদিকদের নিরাপত্তা দেওয়া হবে। বলেন, ভোটারদের নির্বিঘ্নে আসা যাওয়া নিশ্চিতে সেনাবাহিনী সজাগ রয়েছে। ব্রিফিংয়ে তিনি আরও জানান, 18% ভোট কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। অধিক ঝুঁকিপূর্ণ, মধ্যম এবং সাধারণ হিসেবে ভোট কেন্দ্র চিহ্নিত করা হয়েছে এবং সেই হিসেবেই ব্যবস্থা নিচ্ছে সেনাবাহিনী। আমরা নিয়মিত টহলের সাথে সাথে নির্বাচনকে সামনে রেখে আমাদের মূল লক্ষ্য হচ্ছে নির্বাচনী পরিবেশকে একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং ভয়ভীতি মুক্ত রাখা, যাতে সাধারণ জনগণ শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং নিরাপদে নিজ বাসস্থানে ফেরত যেতে পারেন। নির্বাচনী পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এই ব্রিগেড মোতায়েনকালীন সময়ে বিপুল সংখ্যক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে এবং বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং মাদকদ্রব্য উদ্ধার করেছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। এরই অংশ হিসেবে সকালে রাজধানীর ভাসানটেকে বিআরপি মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন ডাক্তার জুবায়দা রহমান। এ সময় ভাসানটেক বস্তির আগুনে ক্ষতিগ্রস্ত 6 পরিবারকে বিএনপির পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়। ডাক্তার জুবায়দা রহমান কথা বলেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে। মনোবল ধরে রেখে সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ দেন তিনি এবং করাইলে একটি স্কুলে শিশু কিশোরদের মধ্যে বই বিতরণ করেন জুবায়দা রহমান। নিজ হাতে শিশুদের কাছে পৌঁছে দেন আদর্শলিপি, ছোট গল্প সহ নানা ধরনের মজার সব বই। আর নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিশুরাও। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন তারেক রহমান। বেসরকারি সংস্থা সোচ্চারের জরিপে বলা হয় 42% ভোটার মনে করেন তারেক রহমানই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন। আর 34% মানুষ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, আর 1.8% ভোটার মনে করেন নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হবেন। ঢাকা 17, 13, 11 ও 15 আসনের 2241 জন ভোটারের উপর করা জরিপে বলা হয় তারেক রহমান, ববি হাজ্জাজ, নাহিদ ইসলাম ও ডাক্তার শফিকুর জয়ী হবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার 4টি আসনের 2241 ভোটারের মতামত নিয়ে জরিপ করে বেসরকারি প্রতিষ্ঠান সোচ্চার। বিকেলে কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে জরিপ থেকে প্রাপ্ত তথ্য তুলে ধরে প্রতিষ্ঠানটি। ঢাকায় নির্বাচন করছেন এমন প্রধান 4টি দলের শীর্ষ নেতাদের নির্বাচনী আসনের ভোটারদের নিয়ে জরিপটি করা হয়। এটা হচ্ছে এই 4টা আসনের ভোটারদের পারসেপশন। এটা ইভেন পুরো ঢাকা শহরের পারসেপশন আমি বলতে পারি না, কারণ ঢাকা শহর ওই 4টা আসন তো রিপ্রেজেন্ট করে না, আর ন্যাশনাল লেভেল তো রিপ্রেজেন্ট করবি না। ব্রিফিংয়ে জানানো হয়, যারা আগে বিএনপিকে ভোট দিয়েছেন এমন ভোটারদের মধ্যে 57.4% বিএনপিকেই ভোট দেবেন, আর 31.6% দেবেন জামাত জোটকে। এর আগে আওয়ামী লীগকে ভোট দিয়েছেন এমন ভোটারদের মধ্যে 37.9% বিএনপিকে এবং 37% জামাত জোটকে ভোট দেবেন বলে জানানো হয়। জরিপে বলা হয়, কখনোই ভোট দেননি এমন 609 জন ভোটারের মধ্যে 39.1% জামাত জোটকে আর 32.2% বিএনপি জোটকে ভোট দেবেন। এটার ব্যাখ্যাও দেন জরিপ পরিচালনাকারী। অতীতে যারা বিএনপিকে ভোট দিয়েছে
দিয়েছে। এটা হতে পারে যে তারা জোটের কারণে বিএনপিকে ভোট দিয়েছে, জামাতেরই হয়তো সমর্থক ছিল, এখন তারা জামাতে দিবে, এরকমটা হতে পারে। আমি মনে করি না এখানে কোনো ধরনের বায়াসনেসের প্রশ্ন উঠতে পারে। এইটা প্রফেশনাল কাজ, কেউ হয়তো অ্যাকসেপ্ট করবে, কেউ হয়তো করবে না, কেউ একভাবে ব্যাখ্যা করবে, কেউ আরেকভাবে করবে। জরিপে মতামত দেয়াদের মধ্যে 52.2% পুরুষ এবং 47.8% নারী। আমি 4 জন ক্যান্ডিডেটের আলোচনায় শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। এবারের নির্বাচন একটি দ্বিদলীয় নির্বাচন হতে যাচ্ছে। এ ধরনের নির্বাচনে নাগরিক প্রত্যাশা পূরণের সুযোগ কম। নির্বাচন আরও অন্তর্ভুক্তিমূলক হওয়া উচিত। সংবাদ সম্মেলনে কথা বলেছেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। ভোটারদের বড় একটি অংশকে প্রার্থী বাছাইয়ের সুযোগ দেওয়া হচ্ছে না বলেও তিনি মন্তব্য করেছেন। নির্বাচনী এলাকায় সবুজ টেকসই অর্থনীতির চালচিত্র ও প্রত্যাশা নিয়ে প্রার্থী ও ভোটার জরিপের ফলাফল প্রকাশ নিয়ে সিপিডির সংবাদ সম্মেলন। এতে সবুজ নগরায়ন, বায়ু দূষণ এবং জলবায়ু পরিবর্তনে ভোটারদের প্রত্যাশার কথা তুলে ধরা হয়। সবুজ টেকসই উন্নয়ন আনতে পারি। সিপিডির গবেষণা পরিচালক ডক্টর গোলাম মোয়াজ্জেম বলেন, প্রত্যাশা থাকলেও এবারের নির্বাচনও অন্তর্ভুক্তিমূলক নয়। এ ধরনের নির্বাচনে ভোটাররাও সুবিধাবাদী হয়ে থাকে। যদিও আমরা ভেবেছিলাম যে নির্বাচনে অনেকগুলো দল অংশ নেবেন, কিন্তু প্রকারান্তরে এখন একটা দ্বিদলীয় নির্বাচন হতে যাচ্ছে। এতে যেটা হয়, ভোটাররা এক ধরনের সুবিধাবাদী পজিশন নেন। সেটা হলো যিনি জিতবেন তার দিকে ভোট দেওয়ার একটা প্রবণতা। এই কারণে দেখা যায় যে অনেক সময় গুরুত্বপূর্ণ সামাজিক শর্তগুলো যে সমস্ত প্রার্থীরা প্রমোট করতে চান, সেই সমস্ত প্রার্থীরা নাগরিক সমর্থন পান না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের বড় একটি অংশকে চাহিদা মতো ভোট করতে দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না বলেও মনে করে গবেষণা সংস্থাটি। সে পতিত দলের ভোটই এবার ডিসিসিভ ফ্যাক্টর হবে। এটা দিয়ে যেটা বোঝা যায় যে একটা বৃহদাংশের ভোটারকে তার চাহিদা মতো তাকে ভোট করতে দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না। তাদের যে প্রার্থী চয়েস করার সুযোগ, সেটা কিছুটা হলেও তারা ক্ষুণ্ণ হবে সেই জায়গাটিতে। তো সেটা আমাদের কাছে মনে হয় যে ইনক্লুসিভ ভোটিংয়ের যে জায়গা বলে থাকি, ভোটারদের জায়গা থেকে সেটা কিছুটা হলেও সেটা পূর্ণ হচ্ছে না। ডক্টর মোয়াজ্জেম বলেন, ইশতেহারে মেগা প্রকল্পের প্রতিশ্রুতি না থাকা ইতিবাচক, তবে সার্বিক প্রতিশ্রুতি বাস্তবায়নে অর্থায়ন কিভাবে হবে সে বিষয়টি পরিষ্কার নয়। যে মেগা প্রকল্পগুলো রয়েছে এগুলোরই ঘানি টানতেই নতুন সরকারকে অনেক দিন চলে যাবে। তারা নতুন আর প্রকল্প কি নেবেন? সিপিডি বলছে, অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক সংস্কারকে মূল এজেন্ডা হিসেবে গ্রহণ করেনি। অর্থনৈতিক রিফর্মকে তাদের মূল এজেন্ডা হিসেবে কখনোই নেননি। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে শুক্রবার রাজধানীতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভকারীদের নিবৃত্ত করা হয়েছে দাবি করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান। সংঘর্ষের সময় পুলিশ কর্তৃক সাংবাদিক পেটানোর ঘটনা দুঃখজনক বলে তিনি মন্তব্য করেছেন। মারধরের প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ করেছেন গণমাধ্যম কর্মীরা। তারা হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। শুক্রবার দিনভর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, শাহবাগ ও বাংলা মোটর এলাকায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে বেশ কয়েকজন সংবাদকর্মী পুলিশের লাঠিচার্জের শিকার হন। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে শনিবার মানববন্ধন করেছেন আহত সাংবাদিক সহ গণমাধ্যম কর্মীরা। তাদের অভিযোগ, বিক্ষোভ দমনে পুলিশের সহিংস আচরণের ফুটেজ নিতে গিয়ে মারধরের শিকার হন তারা। সাংবাদিকদের কেন এভাবে মারা হবে আপনারা বলেন? এর বিচার কি তাড়াতাড়ি চান আপনারা? একই দিনে 20 জনের অধিক সাংবাদিকের উপরে তারা হামলা করেছে পরিকল্পিতভাবে, কোনো অতর্কিত হামলা নয়। এইভাবে মাল্টিমিডিয়া রিপোর্টারদের খুঁজে খুঁজে তাদের উপর হামলা করা হয়েছে। এইটার কারণ কি আমরা জানতে চাই। মুভমেন্টকে ডিসপাস করার জন্য মাঠে কাজ করে নাই তারা, মনে হয় গতকাল সাংবাদিক পেটানোর কর্মসূচি দিয়েছিল। তবে পুলিশ বলছে তারা ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করেছে। কাউকে টার্গেট করে বল প্রয়োগ করা হয়নি। সাংবাদিক পেটানোর ঘটনা অনিচ্ছাকৃত। আমরা কাউকে টার্গেট করে বা কারো উপর বল প্রয়োগ করিনি। বিষয়টা আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাটাই ছিল আমাদের জন্য মুখ্য উদ্দেশ্য। এর বাইরে যদি দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে যায়, এটা অনাকাঙ্ক্ষিত এবং অনিচ্ছাকৃত। নির্বাচনে শান্তি শৃঙ্খলা নষ্ট হয় এমন কিছু না করার আহ্বান জানিয়েছে ডিএমপি। নির্বাচনের একটা সুন্দর এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।
শরীফ ওসমান হাদি হত্যার বিচার এবং পে স্কেল বাস্তবায়নের দাবি জানালেও শুক্রবারের দুটি আন্দোলন কর্মসূচির লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন। তাদের সংখ্যা ভোটের মাত্র 5 দিন আগে ধরনের কর্মকাণ্ড নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাদের বিশ্বাস ওই দুটো দাবি বাস্তবায়ন থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই নির্বাচিত সরকারের। সেই সাথে এই সময়ে আন্দোলন আইনের সাথেও সাংঘর্ষিক দাবি করে নির্বাচন কমিশনকে কার্যকর ভূমিকা নেওয়ার কথা বলছেন তারা। পূর্বাভাস কোনো কারণে ভোট বিঘ্নিত হলে চড়া মূল্য দিতে হবে সব পক্ষকেই। নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার চেষ্টা সরকারি কর্মচারীদের। টানা প্রায় 3 ঘন্টার সংঘাত, সংঘর্ষ, উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা, আহত বেশ কজন। কাকতালীয় হলেও একই দিন হাদি হত্যার বিচার ও তদন্তের দায়িত্ব জাতিসংঘকে দেওয়ার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের চেষ্টা করে ইনকিলাব মঞ্চ। স্বাভাবিকভাবে তাতেও বাধা পুলিশের, আহত হন বেশ কয়েকজন। ভোটের মাত্র 5 দিন আগে হঠাৎ এমন দুটো আন্দোলন আসলে কি বার্তা দিচ্ছে? এই বিষয় দুটো যখন কোইনসাইড করলো, নাকি এটা ডেলিবারেটলি তারা একত্রিত হয়ে একটা নাশকতা সৃষ্টি করা কিংবা এই নির্বাচনকে নস্যাৎ করতে চাচ্ছে, এই প্রশ্নটা কিন্তু এখন জনপরিসরে উঠে যাচ্ছে। রবিবারে তারা এই আবেদনটি করতে যাচ্ছে, তারপরেও কেন তারা আবারও শাহবাগে ফেরত গেলেন এবং অবরোধটি করে যাচ্ছেন, সেটি খুব একটি পরিষ্কার নয়। হাদি হত্যার বিচারের ব্যাপারে এখন পর্যন্ত সরকার আন্তরিক এবং পরবর্তী সরকারও এটি অব্যাহত রাখবে বলে ধারণা বিশ্লেষকদের। ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তিকে হত্যাকাণ্ডের ক্ষেত্রে জাতিসংঘের কি তদন্তের কি অভিজ্ঞতা, তাদের তো কোথাও কোনো রকমের এক্সপার্টিজও নেই এখানে। সব মিলিয়ে দেশজুড়ে নির্বাচনের একটা পরিবেশ তৈরি হয়েছে উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, এর অন্যথা করার চেষ্টা হলে হিতে বিপরীত হতে পারে। ইস্যুগুলো তো আমাদের মনের মধ্যে নানান ধরনের সন্দেহ তৈরি করছে যে আলটিমেটলি নির্বাচনটাকে আবার বানচাল করার জন্য কেউ কোনো রকমের দুরভিসন্ধি আটছে কিনা। এই ধরনের একটি আন্দোলন সরকার মেনে নেওয়ার পরেও তারা চালিয়ে যাচ্ছেন, বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, সেটিও আমাদের একটু খতিয়ে দেখা দরকার। একটা সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক ট্রানজিশন হওয়ার কথা ছিল, সেই জায়গাটাকে বাধাগ্রস্ত করার মধ্য দিয়ে তাদের বেনিফিটটাকে কাইন্ড অফ এক্সপানশন করার চেষ্টাই বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। সব পক্ষকে আরও সহনশীল হওয়ারও তাগিদ দেন তারা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ঠাকুরগাঁও 1 আসনের সাবেক সংসদ সদস্য পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন পরলোক গমন করেছেন। সকাল 9টায় দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই সকাল 9:30টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর জেলা কারাগারের জেলার ফরহাদ সরকার। 2024 সালের গণ অভ্যুত্থানের পর 17 আগস্ট নিজ বাড়ি থেকে রমেশ চন্দ্র সেনকে গ্রেফতার করা হয়। তাকে পরে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়। রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নে 1940 সালে জন্মগ্রহণ করেন। চীনের বিরুদ্ধে গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোর অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার জেনেভায় অনুষ্ঠিত বৈশ্বিক নিরস্ত্রীকরণ সম্মেলনে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী থমাস নানো এই অভিযোগ তোলেন। তার অভিযোগ 2020 সালের 22 জুন কয়েকশো টন ওজনের পারমাণবিক বোমা পরীক্ষা চালায় বেইজিং। এভাবে গোপনে পরমাণু অস্ত্র পরীক্ষা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলেও মন্তব্য করেন এই মার্কিন কর্মকর্তা। তবে যুক্তরাষ্ট্রের অভিযোগে সরাসরি কোনো উত্তর দেয়নি চীন। উল্টো যুক্তরাষ্ট্র বিশ্বে অস্ত্র প্রতিযোগিতা উস্কে দিচ্ছে বলে অভিযোগ বেইজিংয়ের। এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।